জামাত আর ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য হবে না। এখনও মনে করছে যে ভারত আমাকে ক্ষমতায় বসাবে, বরং যে ইসলামিক দলগুলির সঙ্গে বিএনপির ঐক্য হতে পারে, যে জন্য জিয়াউর রহমান এত পপুলার হয়েছিলেন এবং আজও জিয়াউর রহমানকে লোকে ভালোবাসে ওই জন্যই। এটাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। এটা হলো আমাদের বাঙালি মুসলমানদের ক্যারেক্টারিস্টিক্স আর কি। আমরা পলিটিক্যাতে উস্তাদ, নিজের সুবিধা যখন বুঝি তখন এক কথা বুঝি, আবার অন্য সময় অন্য কথা বলতে। ওনার উপদেষ্টাদের এই অভ্যুত্থানের সঙ্গে তারা আইডেন্টিফাইড ছিল বলে আমার মনে হয় না। তাদেরকে সেভাবে তারা মানুষের একটা ভিতর থেকে জোশ, একটা অংশ নেওয়া, সেটা তাদের ছিল না। যে কারণে তারা উপদেষ্টা হয়েছে, হওয়ার পরে একটা চাকরি করার মতো চাকরি করছে। কিন্তু আসলে প্রফেসর ইউনূসের সরকার তো আর মিনিস্টাররা তো খালি চাকরি করছে না, এদের হাতে একটা বিশাল দায়িত্ব পড়েছে। ভাইরে ভাই, ওদের হাতে একটা বিশাল দায়িত্ব পড়েছে, রাষ্ট্রীয় একটা বিরাট দায়িত্ব ওনাদের ঘাড়ে চলছে বিভিন্ন সেক্টরে। যেমন উনি যে হেলথ মিনিস্টার নিয়েছেন, ওনার হেলথ মিনিস্টারের চুজ করাটা কি ঠিক হয়েছে? এই যে ছাত্রগুলি এখন পর্যন্ত মানে রিহ্যাবিলিটেশন হয় নাই, এমনকি একটা লিস্ট পর্যন্ত ঠিকমতো হয় নাই যে কোথায়। এটা তো ইউনিয়ন লেভেলে তো এটা কোনো ব্যাপারই না। ইউনিয়ন লেভেলে যারা ইউনো তাদেরকে ইনস্ট্রাকশন দেবে যে তোমরা লিস্ট করো এখান থেকে কারা কারা ইনজিওর্ড হয়েছে, কী কী সাহায্য তাদের দরকার। এটা সিম্পল একটা কোঅর্ডিনেশনের ব্যাপার। এখন পর্যন্ত সেই লিস্টটা উনি তৈরি করতে পারেন নাই। উনি হেলথ মিনিস্টার হয়ে বসে আছেন। তো মানুষ তো হতাশ হবেই। প্রফেসর ইউনূসকে লোকে এখনও মাথায় করে রেখেছে, কিন্তু ওনার ছায়ার তলায় বসে তোমরা কাজ করবে না, তো মানুষ তো হতাশ। হেলথ মিনিস্টার কী করছে বসে বসে? অনেকেই তো বলে যে ওনাকে এখনই স্যাক করা উচিত। ওনার গাড়ির উপরে উঠে গেছিল না ইনজিওর্ড ছাত্ররা, তো তাদেরকে রিহ্যাবিলিটেশন করবে, এটা ওনার দায়িত্ব না? উনি কোথাও আমার কথা আমি কোনো সময় কাগজেও দেখি না, টিভিতেও দেখি না, কোথাও দেখি না। অথচ হেলথ সেক্টর এখানে একটা ডাইনামিক লোকের দরকার ছিল, যে ছুটাছুটি করবে, দেখবে। বললাম তো ইউনিয়ন লেভেল থেকে লিস্ট তৈরি করা যায় যে এই ইউনিয়ন থেকে এই ছেলেগুলি ইনজিওর্ড হচ্ছে, এই তাদের সমস্যা। তারপরে তুমি লিস্টটাকে একসঙ্গে করো, করে একটা ন্যাশনাল লিস্ট তৈরি করো, বলে তুমি টিম তৈরি করো, এক এক জায়গায় এক এক টিম গিয়ে কাজ করবে। ওর যে হারিয়েছি কিনা তুমি খুব রেয়ার, মাঝে মাঝে গ্রুপের সঙ্গে দেখা যায়। তো এরকম করলে তো মানুষ অসন্তুষ্ট হতে বাধ্য। প্রফেসর ইউনূসের পপুলারিটি বিক্রি করে আর কতদিন উপদেষ্টারা চলবে? আমরা তো দেখে আসছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, উপদেষ্টাদের পদত্যাগের দাবি নিয়ে অনেক কিছু হলো, তারপর তাদেরকে পদত্যাগ করানো গেল না। এটার কারণটা কি এত কিছু করে? এটার কারণটা হলো যে তারা তো কোনো পিপুলের রিপ্রেজেন্টেটিভ না। সাধারণত পদত্যাগ করে কারা? যেখানে একটা সরকারের জনগণের সরকার থাকে, সেখানে জনগণ যখন ডিমান্ডটা করে যে তোমার রিজাইন দিতে হবে, রিজাইন না দিলে সেই সরকার ডিসক্রেডিটেড হয়, পরে ইলেকশনে সেই সরকারের অসুবিধা হয়। তো প্রফেসর সরকারের ইউনূসের সরকারের তো সেই কোনো দায়িত্ব নেই। তো কাজেই তারা রিজাইন দেয় না। রিজাইন না দিলে পরে তারা তো ইলেকশন করবে না। কাজেই তাদের যদি তারা, আমি মনে করি নৈতিকতার দিক থেকে তাদের রিজাইন দেওয়া উচিত, নৈতিকতার দিক থেকে তাদের রিজাইন দেওয়া উচিত। কিন্তু পলিটিক্সে যেহেতু তারা রিপ্রেজেন্টেটিভ না, তারা রিজাইন না দিলে আমরা কিচ্ছু করতে পারি না। কিন্তু আমি মনে করি তারা নৈতিকতার দিক থেকে তাদের রিজাইন দেওয়া উচিত। শেখ হাসিনা প্রসঙ্গে কয়েকটা প্রশ্ন আছে। তার কয়েকদিন পর পর কল রেকর্ড প্রকাশ হয় বা ফাঁস হয় একটা বিষয়, আবার তিনি লাইভে আসেন যেখানে তিনি তার চেহারা দেখান। এটাকে আপনি কীভাবে দেখেন? আমি জানি না, ওই চেহারা টেহারা দেখানো আজকাল তো লোকে বলে যে কম্পিউটারে অনেক কিছু করা যায়। সত্যি তার চেহারা ভয়েস পর্যন্ত নাকি আজকাল করা যায়। তো আমি জানি না সত্য মিথ্যা।
তো হতে পারে, অথবা বানানো হতে পারে, কিন্তু সে মেসেজ তো দিচ্ছে। তো মেসেজ দিচ্ছে মানে হলো যে ইন্ডিয়া থেকে ব্যাক করছে। ইন্ডিয়ার তো আর না জানিয়ে সে এগুলি করছে না, ইন্ডিয়া থেকে অ্যালাউ করছে এগুলি করতে। ইন্ডিয়া আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, সেটা আমরা সবাই জানি। এটা তো ওপেন সিক্রেট নাও যে ইন্ডিয়া আমাদেরকে অস্থিতিশীল করতে চায়। এটা তাদের ওয়ান অফ দি প্লয়, শেখ হাসিনাকে দিয়ে অস্থিতিশীলতা ক্রিয়েট করা। এটা ইন্ডিয়ার জন্য খুবই একটা ভুল পলিসি বলে আমি মনে করি। কারণ বাংলাদেশ অস্থিতিশীল হলে ইন্ডিয়ার সিকিউরিটির জন্য এটা বিপজ্জনক। ভারতের দৃষ্টিতে অস্থিতিশীলতা হলো এইটা যে ভারত চাইবে এখানে তাদের মতো একটা সরকার আনতে, শেখ হাসিনা সরকারের মতো। একেবারে শেখ হাসিনা না হলেও ওই রকম খানিকটা। একেবারে শেখ হাসিনার মতো সরকার তারা আনতে পারবে না, কারণ বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংসটা অনেক বেশি না। কিন্তু তারা এমন একটা সরকার আনতে চায় যারা পপুলার লোকের কাছে, কিন্তু আসলে তারা আমাদের সরকার। যতক্ষণ পর্যন্ত তাদের সেই জাতীয় সরকার না আসবে, ততদিন পর্যন্ত তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে। কারণ যদি আমাদের সত্যিকারের, যেটাকে আমরা বলি গ্রাসরুট ডেমোক্রেসি আসে, তাহলে আমরা ইন্ডিয়ার আমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের যে ফরেন পলিসি হবে, আমাদের যে ডিফেন্স পলিসি হবে, সেগুলি ইন্ডিয়ার পছন্দ হবে না। সেই জন্য তারা অস্থিতিশীল করে রাখতে চায় যতক্ষণ পর্যন্ত তাদের মতো একটা সরকার এখানে আসবে না। ভারতের যে ভীষণ বাংলাদেশকে অস্থিতিশীল করা, এটাকে প্রতিরোধ করে বাংলাদেশ কি কামব্যাক করার মতো ক্ষমতা সামর্থ্য আছে কিনা, বা বাংলাদেশ আর্মি বা বিডিআর তাদের কোনো ভূমিকা দরকার কিনা রাখা? আর্মির তো বিশাল একটা ভূমিকা আছে। আর্মি তো দেশের বিশাল একটা ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান, এবং আর্মির সাপোর্ট ছাড়া ডোমেস্টিক পলিসি বা ডোমেস্টিক গভর্নমেন্ট বাংলাদেশের মতো দেশে করা বেশ মুশকিল। আমার কথা হলো যে আমরা পারবো কি না। আমি মনে করি আমরা পারবো যদি আমরা জনগণ সব এককাঠা হই, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, আমরা যদি সবাই এককাঠা হই। কিছুটা এককাঠা তো আমরা হয়েছি যে আমরা ইন্ডিয়ান আধিপত্য মানব না, তাহলে তোমার ইন্ডিয়া বাধ্য হবে আমাদের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে একটা সম্পর্ক। কেন তারা শ্রীলঙ্কার সঙ্গে আছে না? শ্রীলঙ্কা কি ইন্ডিয়ার কথায় উঠে বসে? তা তো না, কিন্তু সম্পর্ক আছে। কারণ শ্রীলঙ্কাতে তো গ্রাসরুট ডেমোক্রেসি। তারপরে মালি রিসেন্টলি, যদিও তাদের অবস্থা এখনও অত বেশি স্টেবল না, কিন্তু পারবো না কেন? নিশ্চয়ই পারবো। 18 কোটি লোক আমরা যদি সংঘবদ্ধ হই যে আমরা ইন্ডিয়ার শত্রু না, কিন্তু আমরা তোমাদের আধিপত্য মানব না, আমাদের সঙ্গে সমান সমান সম্পর্ক, সম্মানের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আমরা চাই। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে 16ই জুলাই থেকে 5 আগস্টের মধ্যে যে 20 দিনের নারকীয় ঘটনা ঘটলো, হত্যা গুম ঘটলো, এই বিষয়টাকে বা এই 20 দিনকে ইতিহাস থেকে মুছেই ফেলতে চাচ্ছে আওয়ামী লীগ। মানে ওই দিন কিছুই হয়নি, ওই কয়েকদিনে, এটাই বোঝাতে চাচ্ছে। মানে বর্তমান সময়গুলোতে দেখছি যে আওয়ামী লীগ নেতাদের হিংসাত্মক বয়ান, তারা এখনো ডক্টর ইউনূসকে ফ্যাসিস্ট বলছেন। এটাকে আপনি কীভাবে দেখেন? রাজনীতির ভাষা এমন হওয়া উচিত না, কারণ 16 থেকে আওয়ামী লীগের যে কাণ্ড করেছে গণহত্যা, যেটাকে জেনোসাইড বলছি আমরা, সেটা তো তারা মুছে ফেলার চেষ্টা করবেই। তারা বলবে, কারণ যতক্ষণ পর্যন্ত এটা তাদের ইয়েতে থাকবে, তাদের রেকর্ডে থাকবে, ততদিন পর্যন্ত তাদের তো এই স্টিগমাটা বহন করতে হবে। যেরকম পাকিস্তান এখন পর্যন্ত স্বীকার করতে চায় না যে আমরা জেনোসাইড করেছি। অত বড় ঘটনা কিন্তু পাকিস্তান স্বীকার করে না
জেনোসাইড করেছি বলে না, এখন জেনোসাইড করলেই তো একটা ছাপ পড়ে যাবে, সিল পড়ে যাবে। তো সুতরাং আমি দিক থেকে একই চেষ্টা করছে পাকিস্তানের মতো। পাকিস্তান তো এখন পর্যন্ত স্বীকার করে না যে আমরা জেনোসাইড করেছি। দুনিয়া শুদ্ধ সবাই জানে তারা জেনোসাইড করেছে, কিন্তু পাকিস্তান স্বীকার করবে না। সেরকম ওর নাম কি, আমেরিকাও স্বীকার করবে না। কারণ আমেরিকা স্বীকার করলে পরে তো তারা, আমরা তখন আঙ্গুল দেখিয়ে তো বলবো যে তোমরা তো জেনোসাইড করেছিলে। তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা একটা বিশাল একটা নেগেটিভ ফ্যাক্টর হবে। তারা আবার এটাও করছে যে 5ই আগস্টের পর যে পুলিশ বা থানায় নির্যাতনের বিষয়টা, এটা নিয়ে তারা মামলাও করছে আদালতে। করতে পারে। 5ই আগস্টের পরে দেশে কোনো সরকার ছিল না। কতদিন পর্যন্ত সরকার ছিল না? 4-5 দিন কোনো সরকারই ছিল না তো। আর তারপরে সেই সময় আওয়ামী লীগের পুলিশ, বিশেষ করে পুলিশ মানুষের উপরে যে অত্যাচার করেছে, সেটার প্রতিশোধ তো মানুষ নেবেই। এটা খুব ন্যাচারাল, এটা পৃথিবীর সব দেশই হয়। এটা আমরা নতুন কিছু করি না। খুব খারাপ, যে কোনো মানুষকে মারাটা আমি খুবই অপছন্দ করি। সব জিনিসই শান্তিপূর্ণভাবে সেটেল করা উচিত। কিন্তু আমাকে যদি তুমি পুলিশ যেভাবে মানুষের উপর, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে, থানায় নিয়ে গিয়ে মুক্তিপণ নিয়েছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, পকেটের মধ্যে আবার ঢুকিয়ে দিয়ে এবং মুক্তিপণ আদায় করেছে, তো মানুষের তো তাদের প্রতি রাগ থাকবেই। সেই রাগের বহিঃপ্রকাশ সেটা করে, যেটা বদরুদ্দীন ওমর সাহেব খুব সুন্দরভাবে বলেছেন। কিন্তু বদরুদ্দীন ওমর সাহেবকে জিজ্ঞেস করেছিল যে শেখ মুজিবের মূর্তিগুলি সব ভাঙলো কেন লোকে? ওনার মেয়েকে জিজ্ঞাসা করেন কেন? ওনার মেয়ের জন্য বাপের এই অবস্থা হয়েছে। তো মেয়ের জন্য যদি বাপের এই অবস্থা হয়ে থাকে, তাহলে মেয়ের জন্য পুলিশের এই অবস্থা হবে? এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। পুলিশ যে কী অত্যাচার করেছে আমরাই তো সাক্ষী। যে ফুটপাতে বসে থাকে, 2 বেলা আসতো চাঁদা নিতে এই গরিব লোকগুলির কাছ থেকে। যখন ডিউটি চেঞ্জ হতো, একদল সকালবেলা নিয়ে যেত, আর একদল সকালবেলা বিকালবেলা নিয়ে যেত। এটা তো তাদের ক্ষোভের, রাগের বহিঃপ্রকাশ। যদিও ভায়োলেন্স খুবই খারাপ জিনিস, কিন্তু কোন দেশে হয় নাই ভায়োলেন্স? অভ্যুত্থানের পরে আজকে সিরিয়ায় কী হচ্ছে, কতজনকে মেরেছে, ইরানে কী হয়েছে, ইরানে তো বড় বড় রেভলিউশন হয়েছে। আমাদের এখানে দুটা ছোট্ট একটা অভ্যুত্থান, নট রেভলিউশন। সিরিয়াতে কী করছে এখন? 35 জনকে একদিনে ফাঁসি দিয়েছে, 35 জন আর্মি অফিসারকে একদিনে ফাঁসি। ভায়োলেন্স সেজন্যই সবসময় লোকের ডেমোক্রেসি এবং শান্তির জন্য কাজ করা উচিত। কারণ একটা কথাই আছে, হেট বিগেটস হেট, মানে ঘৃণা করলে তার প্রতিদানে তুমি ঘৃণা পাবে। অ্যান্ড ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। তুমি যদি সহিংসতা করো কারোর উপরে, সেও সুযোগ পেলে তোমার উপরে সহিংসতা করবে। একটা দেশের সরকারকে পতন কিন্তু আর একটা দেশ ঘটাতে পারে যখন সেই দেশের ভিতরে দ্বন্দ্ব থাকে, ডিভিশন থাকে, কনফ্লিক্ট থাকে। তখন একদল আরেক দলকে ব্যবহার করে, আপনি পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন না কেন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেরই ইতিহাসে এখানে যে বড় বড় এম্পায়ারগুলি ছিল, অ্যানশিয়েন্ট ভারতে অশোকের এম্পায়ার অথবা গুপ্তের এম্পায়ার, এগুলি কেন ভেঙে গেছিল? কারণ তাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল, ঝগড়া হয়েছিল নিজেদের মধ্যে, যেটার অ্যাডভান্টেজ নিয়ে বাইরের শক্তিগুলি সেই রাষ্ট্রের পতন ঘটায়। তা আমাদের দেশে তো ডিভিশনটা মাশাআল্লাহ 1972 আমাদের শেখ মুজিব করে দিয়ে গেছে। এরকম একটা হোমোজিনিয়াস দেশ, ওই যে বললো না আওয়ামী লীগের দেশ স্বাধীন করেছে, স্বাধীনতা বিরোধী আর রাজাকার, এই যে ডিভিশনটা করে দিয়ে গেল, এটা আমার মনে হয় ইন্ডিয়ার বুদ্ধিতেই করেছিল। এই ডিভিশন যতদিন আমাদের দেশে থাকবেই, ততদিন পর্যন্ত বাইরের শক্তি সেটার অ্যাডভান্টেজ নিবেই। আচ্ছা, এখন ভারত আসলে কি চাচ্ছে বা কি করবে? বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের মিশনটা কি হতে পারে? আমি আছে বাংলাদেশি মনে করব, সবসময় বলেছি, আবারও বলবো যে হ্যাঁ, প্রত্যেক দেশে প্রত্যেকের ইন্টারেস্ট দেখে,
এবং আমাদেরও আমাদের ইন্টারেস্ট দেখতে হবে, যেটা আমরা দেখি নাই আনফর্চুনেটলি। কিন্তু এখন আমরা মনে করি আমাদের দেশের ইয়াং জেনারেশন ইন্ডিয়ান আধিপত্য মানতে রাজি না। সেটা ভারতের স্বীকার করে নেওয়া উচিত যে এখানে এখন 18 কোটি লোক, 18 কোটি বাদ দিলাম, আওয়ামী লীগ বাদ দিয়ে 16 কোটি ধরলাম, 15 কোটি ধরলাম, তারা অত্যন্ত অ্যান্টি ইন্ডিয়ান। এটা ভারতের বুঝতে হবে। বুঝে তারা তাদের যে আগের যে দাদাগিরি, যে তোমাদেরকে আমরা একেবারে ডমিনেট করে রেখে দেবো, আমি যা খুশি তুমি তাই করবে, ওই পলিসি থেকে ভারতকে সরে আসতে হবে। ভারতকে এখন বাংলাদেশকে সঙ্গে ভালো সম্পর্ক করতে হলে বাংলাদেশের যে জনগণের যে কেন তাদের ক্ষোভ, কেন তাদের রাগ, এই জিনিসটা বুঝে সেগুলি কিছুটা মিনিমাইজ করতে হবে। সেই জিনিসগুলিকে, সেই ফ্যাক্টরগুলিকে সরিয়ে দিতে হবে, নিয়ে একটা নর্মাল রিলেশনশিপে যেতে হবে। সময় লাগবে, ধৈর্য লাগবে দুই পক্ষেরই। দ্রুত নির্বাচন হলে দেশের সংকট দূর হবে না। দেশের সংস্কার প্রয়োজন, সংস্কার করতেই হবে। তবে সংস্কারের নামে যেন বর্তমান উপদেষ্টাদের কিছু কিছু উপদেষ্টার কথাবার্তাতে মনে হয় যে সংস্কারের নাম দিয়ে তারা এখানে 111-এর মতো বেশ অনেক দিন থাকবে ক্ষমতায়। তো দুই পক্ষেরই সেটা বোঝা উচিত, সরকারেরও বোঝা উচিত, ইউনূস সরকারের, যে আমরা যে সংস্কারটা দরকার, পলিটিক্যাল পার্টিরা যেরকম চাচ্ছে, জনগণ চাচ্ছে, এবং ইউনূস সরকারেরও বোঝা দরকার যে সংস্কার নিয়ে, এটাকে নিয়ে একটা ওই টানতে টানতে 2 বছরই নিয়ে যাব। আওয়ামী লীগের এখন তো আওয়ামী লীগের পলিটিক্স বাংলাদেশের প্র্যাকটিক্যালি এটা শেষ হয়ে গেছে বহুদিনের জন্য। এটা এখন নেক্সট আমি মনে করি 1 ডিকেড আওয়ামী লীগ আর সেই রাজনীতিতে ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগের একদম নতুন এখন দর্শন নিয়ে তাদের যে একটা অ্যারোগেন্ট মানে অ্যাটিটিউড, যে আমরা দেশ স্বাধীন করেছি, আমরাই সব, ওই সমস্ত দর্শন বর্জন করে জনগণের পলিটিক্স করতে হবে। কিন্তু সেখানে আওয়ামী লীগের হালকে ধরবে এটা ভবিষ্যৎ বলবে। আমি মনে করি না যে আওয়ামী লীগের মধ্যে এমন কোনো লিডার আছে এখন যে এটার হাল ধরতে পারে। তাজউদ্দিনের মেয়ে এবং ছেলে চেষ্টা করছে ধরার, কিন্তু খুব একটা হালে পানি পাচ্ছে না, অ্যাকসেপ্টেন্স হচ্ছে না। অন্যদিকে আবার অ্যাডভোকেট আব্দুল হামিদ বা আইভি রহমানের কথা বলা হচ্ছে। তারা সমস্ত কলঙ্কিত, তারা কখনোই আওয়ামী লীগের হাল ধরতে পারবে না। তাহলে কি মুসলিম লীগের ভাগ্য বরণ করছে আওয়ামী লীগ? অলরেডি করেছে তো, আওয়ামী লীগ তো মুসলিম লীগের ভাগ্য বরণ করেছে। আওয়ামী লীগ নতুন করে আসতে হলে আওয়ামী লীগের সময় লাগবে। জনগণের রাজনীতি করে আবার নতুন করে আওয়ামী লীগকে নতুন পলিটিক্স করতে হবে। বা মুসলিম লীগ তো এখনও আছে না, পার্টি আছে তো। বিএনপি যদি ঠিক মতো পলিটিক্স না করে তাহলে বিএনপির অবস্থাও তা হবে, এটাও বিএনপি মনে রাখা উচিত। জনগণের আশা আকাঙ্ক্ষা যে পার্টি ধারণ করতে না পারে তারা হয়তো টেম্পোরারি ক্ষমতায় থাকে। শেখ হাসিনাই তো 15 বছর থাকলো, তো লাভটা কী হলো? শেষ পর্যন্ত তো এতদিনের একটা পার্টি সেটা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছে। জনগণের পলিটিক্স করতে হবে, তা নাহলে পলিটিক্যাল পার্টির ভবিষ্যৎ থাকে না। এই আজকে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কিছুদিনের জন্য এখন ইলেকশন হলে, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে অল্প দিনের জন্য ক্ষমতায় থাকবে। যেরকম বিচার, সংস্কার, ইন্ডিয়ান আধিপত্য, এসব ব্যাপারে বিএনপি স্ট্রং স্ট্যান্ড নেওয়া উচিত। এই স্ট্রং স্ট্যান্ড নিলে পরে আওয়ামী লীগ আর বিএনপি আপনার ফার রিচিং, খালি টেম্পোরারি জেতা না, ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ আর বিএনপির জন্য এটা একটা পজিটিভ জিনিস হবে। ওই যে করে দিয়েছে না, ওইটা আর পারবে না ইন্ডিয়া। ওইটাই তো একেবারে ব্ল্যাটেন্ট
এই 5th অগস্টের পরে এখানে একটা চেঞ্জ হয়ে গেছে। ওই যে একটু ইন্টারফারেন্স আর ভারত পারবে না এখানে, তাদের করতে হলে ওই পার্টির থ্রুতে সাটলভাবে করতে হবে। এবার শেখ পরিবার বিহীন আওয়ামী লীগ কি কল্পনা করা যায় কিনা? যাবে না কেন? আমি তো মনে করি শেখ পরিবারের জন্য আওয়ামী লীগের অনেক লোকই এখন পার্টির থেকে চলে যাচ্ছে আর বলছে আমরা কেন পার্টি এই আওয়ামী লীগে গেছিলাম, তাই না? কিছু লোক এখনও আছে যারা প্রচুর পয়সা টয়সা বানিয়েছে আওয়ামী লীগের আমলে, কিন্তু যারা আওয়ামী লীগের মধ্যে যারা সেন্সিবল তারা এই শেখ হাসিনার রাজনীতিতে কি খুশি ছিল? ছিল না তো। সেরকম আওয়ামী লীগ তো, আওয়ামী লীগ ইজ এ ফোর্স, আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে থাকবেই, কিন্তু কি ফর্মে থাকবে, কি দর্শনে থাকবে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। গত 16 বছরের আওয়ামী লীগের শাসন আমল নিয়ে আপনার মূল্যায়নটা কি? এটা কি নতুন করে বলার কিছু? এই মূল্যায়ন তো আওয়ামী লীগ তো যে প্রধান উপদেষ্টা বলেছেন যেটাকে গাঁজা করে গেছেন, সব কিছু ধ্বংস করে লণ্ডভণ্ড করে রেখে গেছে, এভরিথিং, সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিয়ে চলে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি আর্মি পর্যন্ত ডিস্টেবিলাইজ করে দিয়ে গেছে। তারপরে মানুষের মুক্ত চিন্তা, মানুষের বুদ্ধি চর্চা, মানুষের ইন্টেলেকচুয়াল ডিবেট সব তো উনি বন্ধ করে দিয়ে গেছেন, জাতিটাকে ধ্বংস করে বন্ধা করে দিয়ে গেছে। জামাতের পলিটিক্সটা বোঝা বড় ভার, কারণ জামাত কিন্তু খুব একটা ডুবিয়াস পার্টি। জামাত যে কী চায় এক্স্যাক্টলি এটা পিন পয়েন্ট করা খুব মুশকিল। তবে একটা জিনিস জামাতের খুব কনসিস্টেন্ট, সেটা হলো জামাত সবসময় অ্যান্টি পিপল, অ্যান্টি পিপল সবসময়, ওদের স্ট্যান্ডই অ্যান্টি পিপল। যখন পাকিস্তান হয়েছিল তখন পাকিস্তান অপোজ করেছিল, আবার যখন বাংলাদেশ হলো তখন বাংলাদেশ অপোজ করলো, সবসময় অ্যান্টি পিপল। তো এরা যে কেন আওয়ামী লীগকে ব্যান করতে চায় না, এটা তো তোমার, এটার মধ্যে হয়তো ইন্ডিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ আছে। ওই যে শফিকুর রহমান বলেইছে তো যে আমরা ভারতের কোনো ইয়ে করব না, মানে ভারতকে সন্তুষ্ট করতে চায় সবাই। ভারতের এত বড় ইনফ্লুয়েন্স এখানে যে সবাই ভারতকেই সন্তুষ্ট করতে চায়, এমনকি ইয়েও সন্তুষ্ট করতে চায়, ওটার নাম কি, জামাত, জামাত সন্তুষ্ট করতে চায়, বিএনপি সন্তুষ্ট করতে চায়। মানুষের যে একটা ডিমান্ড আছে, এটা কেন পলিটিক্যাল পার্টিরা বুঝতে পারছে না? আমরা চাই না ভারতীয় আধিপত্য, কেন তোমরা ভারতের দিকে তাকাচ্ছ? তোমরা আমাদের দিকে তাকাও, আমরা তোমাদেরকে ভোট দিয়ে নিয়ে আসবো এবং আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো। বিএনপি তো চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বিএনপি যাচ্ছে না একই কারণে, ভারতকে সন্তুষ্ট করার জন্য, আর কি। এছাড়া আমি আর কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাই না। বিএনপির রাজনীতি আমি এভাবে দেখি যে বিএনপি জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে এসছে। জিয়াউর রহমানের রাজনীতির মেইন ইয়ে ছিল, মানে সেন্টার পয়েন্ট যেটা ছিল, সেটা হলো সভারেনিটি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে জন্য জিয়াউর রহমান এত পপুলার হয়েছিলেন এবং আজও জিয়াউর রহমানকে লোকে ভালোবাসে ওই জন্যই যে আমি ভারতের আধিপত্যবাদ মেনে নেব না। সেখান থেকে বিএনপি সরে এসেছে। খালেদা জিয়া ওনার হাজব্যান্ডের রাজনীতি ধরে রেখেছিলেন, যে জন্য উনিও পপুলার, এখন মোস্ট পপুলার বাংলাদেশের পলিটিক্যাল, উনি ধরে রেখেছিলেন। কিন্তু বর্তমান লিডারশিপের মধ্যে ওটার মধ্যে ভাঙন ধরেছে এবং এটা বিএনপির জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। এটার মূল কারণ হলো যে বাংলাদেশে 5th অগস্টের পরে একটা ইসলামিক রিসার্জেন্স হয়েছে, ইসলামিক রিসার্জেন্স যেটাকে বলে আর কি। বিএনপি জামাত ওইটাকে ক্যাপিটালাইজ করতে চাচ্ছে এবং জামাত মনে করছে যে আমি একাই এখন ক্ষমতা দখল করতে পারবো কিনা আমি জানি না, অতখানি বোধহয় অ্যাম্বিশাস হয়নি,
কিন্তু তারা মনে করে যে দে ক্যান বি এ পাওয়ার ব্রোকার। পাওয়ার ব্রোকার থাকে না, তারা মনে করে আমাদের এখন সাংগঠনিক যে ক্ষমতা আছে, আমাদের ফিনান্সিয়াল ক্ষমতা আছে, প্লাস এখন একটা ইসলামিক রিসার্জেন্ট হয়েছে, সুতরাং আমরা ইলেকশন করলে আমরা হয়তো পাওয়ার ব্রোকার হতে পারবো। এই জন্য তারা এখন আওয়ামী লীগ বিএনপির সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। বিচার কি বিচার করবে? আওয়ামী লীগের মানে করতে পারে যে জামাতের উপরে রিপ্রেসিভ হবে আওয়ামী লীগের মধ্যে। নেক্সট যে ক্ষমতায় আসবে বাংলাদেশে 5 আগস্টের পরে, নেক্সট যে ক্ষমতায় আসবে সে আওয়ামী লীগের মতো রিপ্রেসিভ হতে পারবে না আর, কারণ মানুষ হতে দেবে না। মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে, মানুষ এখন জীবন দিতে, মানুষ এখন আর্মির সামনে দাঁড়িয়ে কথা বলে যে আপনি যেটা এই যে প্রধান সেনাপ্রধান উনি বক্তৃতা দিলেন, কত ক্রিটিসিজম করলো লোকে ফেসবুকে। মানুষের সাহস তো এখন অন্যরকম হয়ে গেছে। ওইটা হবে না, ওইটা ইন্ডিয়াও পারবে না আমি মনে করি, আগের মতো একেবারে ওইটা ইন্ডিয়াও পারবে বলে আমার মনে হয় না। এটা একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশে। জামাত বিএনপির যে দ্বন্দ্ব, এটা ভবিষ্যৎ কি হতে পারে? এটা ভোটের ব্যাপারে ওর নাম কি বিএনপি সাফার করবে, কারণ তারা জামাতের সাপোর্টে অনেক ভোট পেত, তো সেটা পাবে না, সিট কমে যাবে, পার্লামেন্টারি সিট কমাবে। দ্রুত নির্বাচন হলে এবং নির্বাচিত সরকার হলে আপনি কি মনে করেন যে গত 16 বছরের যে অপরাধীরা ছিলেন তাদের বিচার হবে? না, দ্রুত নির্বাচন হলে হবে না, বিচার করতে হবে, তারপরে নির্বাচন। বিচার করতে হবে আগে, ভেরি কুইকলি, এটা সরকারের দায়িত্ব। তো সরকার কেন করে না? ইউনিসের গভর্নমেন্ট চুপ করে থাকে কেন? এই যে বিডিআরের হত্যার যে বিচার, একটা কমিটি করে দিয়ে চুপ করে বসে আছে, দিনের পর দিন কেটে যাচ্ছে, এটা কি কোনো পলিটিক্যাল পার্টির দোষ? এটা সরকারের দোষ। কেন করছে না বিচার? তারাও কি লিঙ্গার করতে চায় ইলেকশন 1/11 মতো? তো সবারই যদি মতলব খারাপ হয় তাহলে বাংলাদেশের জন্য পিটি ছাড়া আর কিছু হওয়ার নেই। তখন মানুষের পিটি হবে যে দিস ইজ এ কান্ট্রি, এটাতে কোনো ভবিষ্যৎ নাই। কেন করছে না? 7 মাস কেটে গেছে, বিচার কই? এখন বলছে যে বিচার হোক তারপরে ইলেকশন। তো তুমি 5 বছর ধরে বিচার করবে, আমি বসে থাকবো ইলেকশনের জন্য? আমি একটা জিনিস কিন্তু এই সরকারের আশেপাশে 1/11 কুশীলবদেরকে দেখি, সরকারের আশেপাশে 1/11 কুশীলবদেরকে আমি দেখি। বাংলাদেশকে বিরাজনৈতিকরণের একটা প্রচেষ্টা হচ্ছে বলে আমি মনে করি। সে ব্যাপারে পলিটিক্যাল পার্টিদেরও প্র্যাগমেটিকভাবে কাজ করতে হবে, হাউকাউ করলে হবে না। বিএনপির কিছু পলিটিক্যাল স্টেটমেন্টগুলো আমি মনে করি যে খুবই আনডিপ্লোমেটিক হয়েছে। মানুষ বিস্মিত হয়েছে অনেক স্টেটমেন্ট। যেরকম সেদিন সালাউদ্দিন, ওই যে একজন আছেন ওনার নাম সালাউদ্দিন না, উনি বললেন যে আর্টিকেল 70 পরিবর্তন করা যাবে না, কারণ ধরে সরকার অস্থিতিশীল হবে। আরে বা এটা কনসেনসাস, ওইটা পরিবর্তন করতে হবে। উনি বললেন যে না, এটা পরিবর্তন করা যাবে না। তো উনি এরকম কথা বললেন, এতে মানুষ বললো যে মা এটা কি? তারপরে বলে যে ওই যে আপনার ওই যে প্রথম আলোর সামনে গরু জবাই দিলে পরে কান্নাকাটি পড়ে গেল বিএনপির ভিতরে। অথচ তারেক যে আজকে স্টেটমেন্ট দিয়েছে যে বিএনপিকে মিডিয়া ট্রায়াল দিচ্ছে, তো বিএনপিকে মিডিয়া ট্রায়ালটা কে দিয়েছিল? 1/11 সময় এই প্রথম আলো ডেইলি স্টার দিয়েছিল মিডিয়া ট্রায়াল। দিনের পর দিন খালেদা জিয়ার তারেকের বিরুদ্ধে মিথ্যা সমস্ত স্টোরি ছাপাতো তারা। ওই ট্রায়ালটা তো প্রথম আলো আর ডেইলি স্টার দিয়েছিল মিডিয়া ট্রায়াল, যেটা আজকে বলেছে এখনও মিডিয়া ট্রায়াল কিছুটা হচ্ছে। তো তুমি তাদের জন্য কান্নাকাটি করছো, তো আমরা কী বলবো?
অন্তর্বর্তী সরকার কেমন চলছে, শেখ হাসিনার আমলে যে আমরা যা ছিলাম তার চেয়ে ভালো চলছে, ভালো আছি আমরা এই সরকারের আমলে। তবে প্রথম দিকে সেই সরকারের উপরে যেরকম মানুষের অনেক বেশি আশা ভরসা ছিল, বিশেষ করে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা করার ব্যাপারে সরকার অনেক পদক্ষেপ নেবে, সেটার ব্যাপারে সেরকম কোনো অগ্রসর আমি দেখছি না। এবং আমরা জানি, সবাই জানে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেশি ভালো না। সরকারকে এটাকে দৃঢ়হস্তে দমন করতে হবে। কেন সরকার এটা পারছে না, তার অনেক কারণ আছে। পুলিশ ইনঅ্যাক্টিভ, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক হল, এবং পতিত সরকার শেখ হাসিনার লোকজন এখানে আছে না, তারা নানা রকমের আন্দোলন, নানা রকমের ইস্যু নিয়ে রাস্তায় নামছে, সেজন্য দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। এখন একটা অভ্যুত্থান পরবর্তী, এটা বিপ্লব বলবো না আমি, বিপ্লব হলে তো বিরাট ব্যাপার, একটা অভ্যুত্থান পরবর্তী পরেই কিন্তু একটা দেশে কিছুটা অরাজকতা চলে, এটা কিন্তু সব দেশেই হয়েছে। সেই অরাজকতাগুলিকে কন্ট্রোল করতে হলে শুধু যে গভর্নমেন্টের স্ট্রং হতে হবে তা না, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরও সেটা সাহায্য করতে হবে। সবচেয়ে বেশি আমি যেটা দেখি যে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ইয়েতে আছে, ফিল্ডে আছে, কিন্তু তাদের কোনো অ্যাকশন নাই। এটা আমার কাছে রহস্যজনক লাগে। এটা কি আর্মির কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন আছে যে তোমরা ইনঅ্যাক্টিভ থাকো? তারা কিন্তু ভীষণ ইনঅ্যাক্টিভ। তারা যদি অ্যাক্টিভ হতো তাহলে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এত খারাপ হতো না। পুলিশ ডিমোরালাইজড, পুলিশকে রিঅর্গানাইজ করতে পারছে না সরকার এখনও, এটাও সরকারের একটা ফেলিওর বা হতাশা বলে আমি মনে করি। সবচেয়ে বড় কথা, এই 7 মাস পরে মানুষের এই সরকারের প্রতি হতাশা বেড়েছে অথবা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে যে সরকারের যে সমস্ত উপদেষ্টা উনি নিয়েছেন তারা অযোগ্য, তাদের রাষ্ট্র চালানোর কোনো রকমের মানে ইয়ে নাই, এক্সপিরিয়েন্সও নাই, তারা জানেও না রাষ্ট্র কীভাবে চলে। এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস নয়। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট গেম অল টুগেদার। এটা পলিটিশিয়ানরা পারে, এনজিওওয়ালারা পারে না। তো ওনার উপদেষ্টা সিলেকশন ঠিক হয় নাই। প্রথম থেকেই ওনার ওই রকম উপদেষ্টা নেওয়া উচিত ছিল যারা রাজনীতি বোঝে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের রাজনীতি বোঝার মতো লোক তাদের নাও যে জন্য কতগুলি এনজিও নিয়ে রেখেছে, তারা কি করছে বলে। উপদেষ্টা আমরা এটাও দেখি যে অনেক ডক্টর, অনেক অধ্যাপকও আছে। অধ্যাপক নিয়ে তো এক জিনিস না পলিটিক্স। আমাকে অনেকে বলে, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই তো, পড়াতাম। আমাকে অনেকে বলে আপনি পলিটিক্যাল সায়েন্স পড়িয়েছেন, আপনি কেন পলিটিক্সে যোগ দেন না? তাহলে এই জিনিসটা তো আপনাদেরকে কী করে বুঝাবো আমি? পলিটিক্যাল সায়েন্স পড়ানো, পলিটিক্যাল সায়েন্স ইয়ে করা আর পলিটিক্স করা এক জিনিস না। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। যারা পলিটিশিয়ান হয় বাই নেচার, অনেকে বাই নেচার পলিটিশিয়ান, এবং যারা পলিটিক্সটা বোঝে ফিল্ডে, মানুষের সাইকোলজি, মানুষ কি চায়, মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছানো, মানুষকে কনভিন্স করা তাদের পলিটিক্যাল দর্শনে বা কাজে, এটা কি উনি যে উপদেষ্টাগুলি নিয়েছে জানে? বলতে পারবে? তো এদেরকে উনি কেন নিয়েছেন? 7 মাস ধরে উনি এদেরকে নিয়ে বসে আছে। মানুষ বিরক্ত হয়ে গেছে সমস্ত উপদেষ্টাদের উপরে। ডক্টর ইউনূসের জায়গায় অন্য কেউ যদি থাকতেন তাহলে কি প্রতিবিপ্লব হয়ে যেত বলে মনে করেন? হ্যাঁ, উনি না আসলে পরে উনি এসে আমাদেরকে একটা যেটা বলে, মানুষ বলে না যে বিপদের সময় মাথায় ছাতা ধরা, 5ই আগস্টের পরে যদি উনি না আসতেন তাহলে এই দেশে হয়তো ইন্ডিয়ান ইন্টারভেনশন হতো, অনেক বেশি রক্তপাত হতো, অনেক মারামারি হতো, বাংলাদেশ একটা
রীতিমতো একটা অস্থিতিশীল অবস্থায় চলে যেত। এবং এখনও আমি মনে করি যে উনি একটা শিল্ডের মতো কাজ করছেন সমস্ত বাংলাদেশের। তো বাংলাদেশের যারা রাজনীতি করে, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, মিডিয়া, সবারই এটা বোঝা উচিত যে উনি একটা শিল্ডের মতো আমাদেরকে দিয়ে রেখেছেন এবং এই শিল্ডের মধ্যে থেকে আমাদের যা কিছু গুছিয়ে নিতে হবে, যাতে আমরা যেটা আমরা অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা মেটেরিয়ালাইজ করতে পারি। মানে ওনাকে একটা শিল্ডের মধ্যে ব্যবহার করে, উনি না থাকলে পরে বাংলাদেশে অনেক বেশি অরাজকতার সৃষ্টি হবে। ছাত্রদের নতুন দল নিয়ে তো ছাত্ররা তো প্রত্যেকেরই পলিটিক্যাল পার্টি করার অধিকার আছে, ছাত্ররাও করেছে এবং ছাত্ররা একটা আদর্শ নিয়ে যুদ্ধ করেছে। সে আদর্শ নিয়ে যদি তারা রাজনীতি করে তাহলে পার্টিটার ভবিষ্যৎ আছে, কারণ ইয়াং জেনারেশনের হাতে আমাদের দেশকে দিতে হবে। তবে তাদের সম্বন্ধে আজকাল যেগুলি, তারা যদি কিংস পার্টি করে, সরকারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে অথবা ডিজিএফআই অথবা যে সমস্ত কথা এখন, তাহলে এই পলিটিক্যাল পার্টিটা বেশি দূর যেতে পারবে না। তবে আমি আশা করব সেটা হবে না। যদি তারা আদর্শগতভাবে নিজেদেরকে ছোট থেকেই শুরু করুক। ওই 300 সিটে আমি আসন দেব, এটা টু মাচ তাদের জন্য এক্সপেক্ট করা। তারা ছোট থেকেই শুরু করুক। কিছু কিছু ছেলে আমি দেখলাম খুবই পলিটিক্যালি মানে বুদ্ধি রাখে। এই যে হাসান মাসুদ বলে একটা, হান্নান মাসুদ, হ্যাঁ, ওই ছেলেটা হাতিয়া, ও যে কথাগুলি বলছিল তাতে আমি দেখলাম যে না, ছেলেটা কিন্তু লোকাল পলিটিক্স খুবই বোঝে এবং এলাকার উন্নতির জন্য পলিটিক্স করতে চায়। তো এই জাতীয় ছেলেরা যদি পলিটিক্সে চলে আসে তাহলে এই পার্টিটার ভবিষ্যৎ আছে। কিন্তু আমি একবারেই 300 সিট দিব, টাকা কোথায় পাবে? নিশ্চয় ওই যে বসুন্ধরার কাছ থেকে নিতে হবে। তো বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়ে তো সেই পার্টির কোনো ভবিষ্যৎ নেই, নট ইন বাংলাদেশ। বরং যে ছাত্রদের প্রতি আমাদের যে আদর্শগত যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে যাবে। এটা খুব দুঃখজনক হবে। আই হোপ দ্যাট উইল নট হ্যাপেন। মানে অনেকে তো বলছেন যে সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস নয়। এখন ছাত্রদের ক্ষেত্রেও এই বাক্যটা কতটা প্রযোজ্য বলে মনে হয়? না না, ওটা তো হ্যাঁ, সরকার নামানো সরকার চালানো এক জিনিস নয়, সেটা ঠিক কথা। সরকার নামানো হলো এজিটেশনের ব্যাপার। সেই এজিটেশনের ভিতর থেকে যে কেউ কেউ বেরিয়ে আসবে না, সেই জাতীয় পলিটিক্যাল স্যাগাসিটি এবং নিয়ে এবং রাষ্ট্র চালাতে পারবে না, এটা ঠিক নয়। ইয়াংরা, অনেক ইয়াং ছেলেরা বিদেশে বাইরে ইয়াং বয়সেই তো রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়েছে এবং চালিয়েছে। এটা আউটরাইট উড়িয়ে দেওয়ার কিছু নাই। ওর ভিতর থেকে দেখা, এটিতে এখন আমাদের দেখতে হবে এদের লিডারশিপটা কীভাবে গ্রো করে, তাই না? এরা কোনো রকম করাপশনের ভিতরে না যায়। ওরা যেন কিংস পার্টি না হয়। কিংস পার্টি হলে অথবা এ সমস্ত অলিগারদের টাকা নিয়ে যেন রাজনীতি না করে, ছোট থেকেই করুক। ঠিক আছে, 20টা সিটি না হয় পাক পার্লামেন্টে, 50টা সিটি না হয় পাক, ক্ষতি কী? তো বিরাট 50টা সিট তো বিরাট একটা শক্তি পার্লামেন্টের ভিতরে। তারা ওইখানে হাউকাউ করবে, আমরা এখান থেকে তাদেরকে সাপোর্ট দেবো, নেক্সট ইলেকশনে তারা আরও বেশি শক্তিশালী হয়ে আসবে। অনেকে নতুন ছাত্রদের নতুন দল নিয়ে কথা বলতে গিয়ে অনেকে বলছেন যে বিগত সরকারের মতো মমতাজদের মতো অল্প শিক্ষিত বা অশিক্ষিত অনেকেই সংসদে যেতে পেরেছে, এমপি হতে পেরেছে, তাহলে ছাত্ররা কেন পারবে না? না, মমতাজের সঙ্গে কেন তুলনা হবে? মমতাজ এমপি হয়েছে রিজার্ভ সিটে, শেখ হাসিনার মানে দয়ায়। তো মমতাজ কি পার্লামেন্টে গিয়ে খুব একটা ইম্প্যাক্ট করতে পেরেছে? তা তো পারে নাই। তো ওটার সঙ্গে তো কোনো, আমি তো এই তুলনাটাই বুঝলাম না।
মানে বলতেছে যে তারা যদি পারে তাহলে এরা কেন পারবে না? অনেকে যে তারা কি পেরেছে মমতাজ? সংসদ যেতে পেরেছে। তো হাসিনার দয়ায়। তো ছাত্ররা কি কারো দয়ায় যেতে চায়? তারা যদি ইলেকশন করে আসে তো তারা তো ফর্মিডেবল মানে এমপি হবে। ইলেকশন করতে গেলে তো তাদের অনেক ম্যাচুরিটি আসবে, জি তাই না? জি। তো তখন সে ইলেকশন করে যে এমপি হবে সে আর মমতাজ এক জিনিস নাকি? তো কম্পেয়ারটাই তো অদ্ভুত লাগছে না। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিয়ে আপনি কি বলবেন? না, ছাত্র রাজনীতি তো থাকতেই হবে, কিন্তু নির্দলীয় রাজনীতি, দলীয় ভিত্তিতে কোনো রাজনীতি নয়। এবং যারা রাজনীতি, কেউ কেউ তো পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন তো আমার থাকবেই, কেউ শিবির করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কিন্তু তাদের পার্টির প্রোগ্রাম ইউনিভার্সিটিতে করতে পারবে না। তাদের যদি পার্টির প্রোগ্রাম করতে হয় সেটা প্রেস ক্লাবে গিয়ে করবে, কিন্তু ছাত্র সংসদ যেটা হবে সেটা নির্দলীয়। ছাত্র রাজনীতি থাকতে হবে। ছাত্র রাজনীতি না থাকার পরে আমরা ভবিষ্যৎ লিডার কোথায় পাবো? ওগুলি তো ট্রেনিং গ্রাউন্ড, ওখানে তো ট্রেন হয় লিডাররা। আচ্ছা, তা বিগত বছরগুলোতে যে ছাত্র রাজনীতি হলো, ছাত্রলীগ যা করলো, ওটা কোনো ওটা কোনো ছাত্র রাজনীতি না ইন দ্যাট সেন্সে। ওটা হলো পলিটিক্যাল পার্টির লেজুর হিসাবে ইউনিভার্সিটিগুলিকে কন্ট্রোল করার একটা মেকানিজম। এখন আমরা দেখছি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এটা কি? ছাত্রদল আর ছাত্র শিবির ওই যে, কারণ তাদের প্যারেন্ট বডির মধ্যে দ্বন্দ্ব, তাই বিএনপি আর জামাতের মধ্যে দ্বন্দ্ব না, ওইটার রিফ্লেকশন অন দি ছাত্র দল অ্যান্ড দি ছাত্র শিবির। দ্বন্দ্ব তো থাকবেই, ইন পলিটিক্সে তো দ্বন্দ্ব থাকবেই, দ্বন্দ্ব থাকবে, কনফ্লিক্ট থাকবে, তারপরে মেজর যেটা কমন ইস্যু সেটাতে কম্প্রোমাইজ হবে, নেগোসিয়েশন হবে, এগুলো তো পলিটিক্সের অংশ। আচ্ছা, গত 16-17 বছর তো প্রকাশ্যে শিবির কোনো কার্যক্রম চালাতে পারেনি, না, এখন যে কার্যক্রম পরিচালনা করছেন এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো যে জামাতের আপনার কৃতিত্ব, যে তারা তো এই ছাত্র হস্টাইল এনভায়রনমেন্টে তারা নিজেদের পরিচয় লুকিয়ে রাজনীতি করেছে, তাই না? এই যে সার্জিদি বোধহয় আওয়ামী লীগ করতে শুনছি, তারপরে পরে আবার ছাত্র শিবির হয়েছে, তো এরকম করে তারা টিকে ছিল। জামাতের কথা হলো কি, জামাত হলো কমিউনিস্ট পার্টির মতো। কমিউনিস্ট পার্টি যেরকম খুব ক্যাডার বেসড হয়, জামাত হলো তাই। ক্যাডার বেসড মানে হলো তোমার ছোটোবেলার থেকে রিক্রুট করে ওদেরকে। আমি যেরকম ডেমোক্রেটিক পার্টি, বিএনপি বা আওয়ামী লীগ, আমি আজকে গিয়ে বলতে পারি আমি না সদস্য হতে চাই, আর কত জানি ফি লাগে বছরে, দিয়ে সদস্য হয়ে গেলাম। আমি হয়তো বিএনপির দর্শনটাকে ধারণ করতে পারি না, লোকাল লেভেলে আমি একটু চেয়ারম্যান হব, আমি গিয়ে মেম্বার হয়ে গেলাম। জামাত ইজ নট লাইক দ্যাট। আমি গিয়ে বলবো আমি জামাতের সদস্য হব, ক্যাডার একেবারে স্কুল লেভেল থেকে তাদেরকে রিক্রুট করে তো ক্লাস হয়, রীতিমতো রীতিমতো ক্লাস হয় ওদের। কমিউনিস্ট পার্টির মতো। কমিউনিস্ট পার্টি হলো লেফট আর এটা হলো রাইট, কিন্তু একই ধরনের এরা। জামাতের রাজনীতি নিয়ে আপনি কি বলবেন এই 5 আগস্টের পরবর্তী সময়গুলোতে? জামাতের রাজনীতি, জামাত এখন চাচ্ছে যে পার্লামেন্টে ঢুকে সে একটা মানে অপোজিশনে যাক, এরকম একটা চাচ্ছে আর কি। জামাত বা ইসলামী দলগুলোর যে ঐক্যের কথা বলা হচ্ছে, এটা কি বিএনপি বা অন্য দলের? জামাত আর ইসলামিক দল, অন্য ওই ইসলামিক দলগুলির মধ্যে ঐক্য হবে না, বরং যে ইসলামিক দলগুলির সঙ্গে বিএনপির ঐক্য হতে পারে। কারণ ওদের মধ্যে, জামাত আর ইসলামিক দলগুলির মধ্যে তোমার ওদের ওই ইন্টারপ্রিটেশন, ধর্মের ইন্টারপ্রিটেশন নিয়ে দ্বন্দ্ব আছে, ওদের মধ্যে ঐক্য হবে না। ঐক্য যদি হয় তো বিএনপির মধ্যে হবে, ইসলামিক দলগুলির। আগামী বাংলাদেশ কেমন হবে বলে মনে করেন?
আগামী বাংলাদেশ তো আমরা জুলাই রেভলিউশনের পরে যেটা চিন্তা করেছি সেরকম হবে আশা করি। আশা করব সেখানে রুল অফ ল থাকবে, আশা করি সেখানে সামাজিক বিচার থাকবে, আশা করি সেখানে গণতন্ত্র থাকবে। সবচেয়ে বড় আশা যেটা আমি করি যে সেখানে নারীর অংশগ্রহণ থাকবে রাষ্ট্র পরিচালনায়। এই জিনিসটা তুমি একটু প্রমিনেন্টলি দিবে। রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ থাকবে। অনেক কিছু দায়ী এটার জন্য অনেক কিছু দায়ী। প্রথম কথা হলো যেখানে আইনের শাসন নাই, এখানে বিচার নাই, এখানে কোনো শাস্তির ব্যবস্থা নাই। আর সবচেয়ে বড় কথা হলো এখানে সামাজিক যে আমাদের ভ্যালুস, বন্ধন, সহমর্মিতা ওগুলি ভেঙে গেছে। এবং আর একটা জিনিসও খুব ইম্প্যাক্ট করেছে, সেটা হলো এই যে আমাদের এই যে তোমার হাতে যেটা মোবাইলের সমস্ত নানা রকম ছবি দেখে, ব্লু ফিল্ম, পারভার্সন, এগুলি দেখে তো লোকে, এসব থেকে হয় এটা। কিন্তু তার জন্য সেরকম সাধারণত ধর্ষণ হলে পরে মেয়েরা কোর্টে যায় না, কিন্তু যারা যায় তার মধ্যে 97% কোনো বিচার পায় না। ওই যে নুসরাত বলে একটা মেয়েকে পুড়িয়ে মারলো না, ওই লোকটার কী হয়েছে? তো জেলে বসে আছে এখন বোধহয়, নাকি চলে গেছে, জামিন টামিন নিয়ে চলে যায়। আর তো জার্নালিস্টরা কেউ খবর রাখে না। আমি তো ভাবছি একটা বই লিখব এই সমস্ত হারিয়ে যাওয়া মেয়েদের কথা নিয়ে। মানে কি বিষয়ে? এই যে নাটক করলো ফরিদাকে, যে আমি বললাম যে নাটক আর করেন না, ভাল লাগে না। সবাই মিলে নাটক করে, হই হই করতে করতে গিয়ে ছবি তোলে, মা কান্দে, বোন কান্দে, লোটাপুটি খায়, 2 দিন পরে সবাই ভুলে যায়। তখন সেই মেয়েটার কী হয় কেউ খোঁজ নেয় না। ওয়েস্টার্ন কান্ট্রিতে তা না, ফলো করে। ওয়েস্টার্ন কান্ট্রিতে কোনো একটা ঘটনা ঘটলে শুধু যে গভর্নমেন্ট ফলো করে তা না, এই যে আমাদের সোকল এনজয় মহিলাগুলি, যাকে আমি বলেছি আপনার নাটক আর ভাল লাগছে না, এরাও ফলো করে সমানে। বিদেশে হ্যাঁ, কোনো এগুলো সামাজিক ব্যাপার, তো সমাজ থেকেও তো তোমার অ্যাকশন নিতে হবে। খালি ওইখানে গিয়ে হই হই করে কানলাম আর হয়ে গেল তা তো না। সামাজিক চাপ সৃষ্টি করতে হবে, সমাজ থেকে ধরতে হবে যে মেয়েটার কী হলো আমরা জানতে চাই, ওর বিচার কী হয়েছে জানতে চাই, তার ফাঁসি হয়েছে কিনা জানতে চাই, অথবা মেয়েটা যে বেঁচে আছে সেই মেয়েটা রিহ্যাবিলিটেশন হয়েছে কিনা আমরা জানতে চাই। প্রেস ফলো করে, এই সমস্ত মানে উইমেন অর্গানাইজেশনগুলি ফলো করে। ওই জন্য তো ফরিদাকে আমি বকা দিয়েছি, হ্যাঁ, রোজ রোজ নাটক ভাল লাগে না। বাংলাদেশের যত রাষ্ট্রনায়ক এসেছেন, জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক ছিলেন, কারণ উনি অনেক ইন্টেলেকচুয়াল ডেপথ ছিল ওনার ভিতরে। কতগুলি জিনিস উনি করেছিলেন মানুষের মনের ইচ্ছাটা জেনে। যেরকম এটা যে মুসলিম কান্ট্রি, এটা একটা ইসলামিক একটা ইয়ে থাকা উচিত, সংবিধানে লিখে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাতে যে আমরা সবাই মৌলবাদী হয়ে গেছি তা তো না, কিন্তু একটা ইসলামিক সেন্টিমেন্ট। তারপরে উনি ইন্ডিয়ান আধিপত্যবাদ, পানির ব্যাপারে উনি প্রথম, মৌলানা ভাসানীর পরে। মৌলানা ভাসানী ওয়াজ এ গ্রেট লিডার অলসো। মৌলানা ভাসানীর পরে উনি তো ফারাক্কার পানি নিয়ে, এবং তার সময় যে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা এখন পর্যন্ত সবচেয়ে ভালো এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে উনি যেটা করেছিলেন, ফরেন পলিসিকে ডাইভার্সিফাই করেছেন। আজকে যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের ফরেন পলিসি ডাইভার্সিফাই করতে হবে, ব্যালেন্স আনতে হবে, জিয়াউর রহমান তো শুরু করেছিল অলরেডি, বেগম জিয়াও সেটা ধরে রেখেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে বিএনপি যারা নতুন লিডার এসেছে তারা এটা ধরে রাখতে পারেন নাই। আর আওয়ামী লীগ তো মাশাআল্লাহ অন্য ধরনের পলিটিক্স করে। কিন্তু জিয়াউর রহমান উনি বাংলাদেশের সার্বভৌমত্ব
সেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অথবা ইন্ডিয়ান আধিপত্য রক্ষা করার জন্য যা যা করার দরকার সেই সমস্ত স্টেপ নিয়েছিলেন। সুতরাং আমি মনে করি যে সে একজন সত্যি সত্যি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, খালেদা জিয়ার সবচেয়ে বড় জিনিসটা দর্শনের ভিতরে সেটা হলো যে খালেদা জিয়ার ভিতরে কিছু ইনটিউটিভ ক্ষমতা আছে। ইনটিউটিভ থাকে না, মানে কিছু কিছু জিনিস বুঝতে পারে ইনটিউশনালি, সেটা ওনার মধ্যে আছে। আর ওর নাম কি, প্রেসিডেন্ট জিয়া? না, প্রেসিডেন্ট জিয়া তো মারা গেলে এই যে বিএনপিটাকে যে আমরা গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়া, এটা তো খালেদা জিয়াই করেছেন। উনি তো এটা গ্রাসরুট লেভেলে নিয়ে গেছেন, পুরোপুরি গ্রাসরুট লেভেল, তৃণমূলে নিয়ে গেছেন উনি। ওনার পলিটিক্সের দ্বারা, ওনার ওই যে আপোষহীন, উনি অন্যায়ের সঙ্গে উনি মাথা নত করে নাই, ইন্ডিয়ান আধিপত্যটাকে উনি মেনে নিতে চান নাই। এগুলি তো ওনার, আমি বলবো না আর কি। উনি যদি আজকে পলিটিক্সে থাকতেন পুরোপুরিভাবে, তাহলে বিএনপি যে মিস্টেকগুলি করছে আমি মনে করি না করতো। কারণ ওনার মধ্যে আমি দেখেছি কতগুলি কথা। আমি একদিন বলেছিলাম ওনাকে একটা কথা, উনি অনেক দিন আগে বলেছিল যে আওয়ামী লীগ এমন পচা পচবে একদিন যেটা থেকে গন্ধ আসবে। অনেক দিন আগে বলেছে, 15 বছর আগে। তারপর একটা কথা বলেছিল যে এটা আওয়ামী লীগ এমন পচা পচবে, আমরা ক্ষমতায় আসলে 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। এটা উনি বলেছিলেন। কিন্তু আজকে বিএনপি অন্য কথা বলছে। উনি বলছেন এই সংবিধান একজনকে সামনে রেখে করেছিল, এটাকে আমরা ছুঁড়ে ফেলে দেব। এই কথাগুলো তো উনি বলেছিলেন অনেক আগে। আজকে প্রণব মুখার্জির সঙ্গে সে দেখা করে নাই, গার্ডস দেখিয়েছিল। আজকে উনি যদি সত্যি সত্যি পলিটিক্সে থাকতো, তাহলে এই বিএনপি যে ভুলগুলি করছে এই ভুলগুলি করতো না আমার মনে হয়। বিএনপি কিন্তু আমার এই ইন্টারভিউ বিএনপি পছন্দ করবেন আমি জানি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি তো বিএনপি সাপোর্ট করি। আমি মনে করি যে বিএনপি আমাদেরকে ইন্ডিয়ান আধিপত্য থেকে বাঁচাবে, আমরা আশা করেছি। সেটা যদি তারা না করে, আমরা আনফর্চুনেট, তারাও আনফর্চুনেট। তারেক রহমান তো প্রথম দিকে ওনারা যে 2001 এবং 2006 যখন সে ইম্যাচিওর, মানে বয়স কম ছিল, ওনার অনেকগুলি আছে, এক্সকিউজ মি, মানে এলিগেশন, বদনাম, কিন্তু উনি কিন্তু অনেক ম্যাচিওর হয়েছেন এখন। উনি এখন যে সমস্ত স্টেটমেন্টগুলি দেন ওগুলি কিন্তু আপনার মানে ম্যাচিওর স্টেটমেন্ট। তারেক জিয়া দেশে থাকলেও, যেহেতু সে অত দূরে, তাহলেও বিএনপি যে ভুলগুলি করছে ওগুলি করতো না। কারণ তারেক জিয়ার মধ্যে বাবা মার হোক হোক সেই অ্যাকুমেন্টটা আছে, এবং এই কালের স্টেটমেন্টগুলিতে তাই মনে হয় আমার। আগামী প্রধানমন্ত্রী কে হবেন এটা তো আমি বলতে পারবো না। সেটা ইলেকশন হবে, ইলেকশনে যে পার্টি জিতবে তাদের যে লিডার সেই হবে প্রাইম মিনিস্টার। অনেকে তো বলছে খালেদা জিয়া অথবা তারেক রহমানের কথা। খালেদা জিয়া এখন অসুস্থ, উনি কী করে প্রাইম মিনিস্টার হয়? উনি না, বিএনপি জিতলে পরে তারেক জিয়া হবে। আর এদিক থেকে ছাত্ররা বলছে যে ওরা জিতলে নাহিদ হবে। আচ্ছা, হ্যাঁ বলছে না, তো হতে পারে। আমি কে হবে আমি কী করে বলবো? জাতীয় পার্টির ভবিষ্যৎ কি আপনার দৃষ্টিতে? জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নেই। জনগণ কি তাদের ক্ষমা করবে বলে মনে করেন? উচিত না, আমি তো করবো না ব্যক্তিগতভাবে। ওরা বিশ্বাসঘাতক। কিন্তু জিএম কাদের তো শেখ হাসিনার মতো নিজেকে নির্দোষ দাবি করছে। দাবি তো করতেই পারে, ফাঁসির আসামি যে সেও নিজেকে নির্দোষ দাবি করে, আমি কিছু করি নাই, তো ও দাবি করলেই হলো। তার রেকর্ড, সে কী কাণ্ড করেছে এগুলি আমরা জানি না। ইন্ডিয়ার সঙ্গে মিলে বাংলাদেশের শেখ হাসিনার ফ্যাসিবাদ যে সে টিকিয়ে রেখেছে, এগুলি রেকর্ডেড না। তো উনি বললেন আমি করি নাই, আমি নির্দোষ। তো ফাঁসির আসামিও তো বলে আমি নির্দোষ, তাহলে কি ফাঁসির আসামি নির্দোষ হয়ে যায়? তার ভিতরে তো এখনো আমরা দেখছি আওয়ামী লীগ প্রীতি। তা তো হবেই, তো ন্যাচারাল। ভারতের সঙ্গে এখনও মনে করছে যে ভারত আমাকে ক্ষমতায় বসাবে।
ওটাই তো তার একমাত্র কার্ড। ও ছাড়া ওর কী আছে? ও তো একটা রিজিওনাল পার্টি, ছোট্ট, ওই রংপুর টংপুরের দিকে জিতে। এবার বোধহয় তাও পারবে, জিতবে না অত। তো রিজিয়ন, তো ন্যাশনাল পার্টি না। এতদিন পর্যন্ত ক্ষমতা দেখিয়েছে ইন্ডিয়ার দাপটে, তো সেই জন্য সে ওইটা ভুলতে পারে না। প্রভুকে ভুলতে কষ্ট হচ্ছে। আচ্ছা, ভারত কি বাংলাদেশের জনগণের হৃদয়ে কখনো আস্থা তৈরি করতে পারবে বলে মনে করেন? আমি আশা করব, তবে ভারতে যেভাবে হিন্দুত্ববাদী চলছে মিস্টার মোদির আন্ডারে, তাতে সম্পর্ক কবে যে হৃদয়ে আসবে? তারা নিজেরাই তো এখন মানে একটা কি বলবো, গণতন্ত্র, সহনশীলতা, সেকুলারিজম সেখান থেকে সরে এসছে, তাই না? তো সেরকম একটা গভর্নমেন্ট বাংলাদেশের হৃদয়ে স্থান নেওয়া ডিফিকাল্ট হবে, নেওয়া উচিত। এটা না হলে ইন্ডিয়ার জন্য ক্ষতি, আমাদের জন্য তো ক্ষতি, তাদের জন্য ক্ষতি। ভারত সরকার বা ভারত আওয়ামী লীগ বা হাসিনা কিংবা জিএম কাদের বা জাতীয় পার্টিকে কেন বেছে নিয়েছিল? তাদেরকে ম্যানিপুলেট করতে পারতো, তাদের তো কোনো বেজ নাই। যে লোকের বেজ নেই তাকে ম্যানিপুলেট করা সহজ না। আমার যদি ক্ষমতা থাকে, আমার পিপুলের সাপোর্ট থাকে, তাহলে আমাকে ম্যানিপুলেট করতে গেলে বললে আমি তুমি ম্যানিপুলেটেড হব না। তার কোনো বেজ নেই, কিছু নাই, তাকে মনে করছে ম্যানিপুলেট করে তোমাকে অপোজিশনের লিডার বানিয়ে দেবো, হয়ে গেল, তাতেই খুশি। ওই বেগমের সাথে কিছুদিন অপোজিশন লিডার হয়ে ঘুরে বেড়ানো না, লাইক এ স্টুপিড ওম্যান, ওইরকম।